আচ্ছা, প্রথম কথা হলো যে জামাতের আমির সাহেব যা বলেছেন, তো উনি তো লজিক কথাই বলছেন। স্বাভাবিকভাবে প্রথম কথা হলো যে উনার সাথে বা জামাতের সাথে এটা আলোচনা করবেই বা কেন? তখন একটা গভর্নমেন্ট ছিল। মূলত আলোচনা করার বিষয় হলো গভর্নমেন্টের সাথে। এরপরে অন্য কোনো এটা তো আর ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় না যে শব্দ নিয়ে এখানে আলোচনা করার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হয়েছে। যদি এটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যদি সরকার এটা নিয়ে আলোচনা করত, তাহলে আমরাও তো আপনিও তো কিছু শুনতেন। হুম। একেবারে তো এত গোপনীয়তার সাথে তো আর হতো না। এটাই বরং জাস্টিফাইড যে আলোচনা করা হয় নাই। সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেবের যে স্পিচটা যে বিএনপির সাথে জামাতের সাথে আলোচনা করছে। এখন ওই যে পাটোয়ারিদের সাথে ওই আমি একমত যে ওই তো অর্ধেক ঠিক আছে। অর্থাৎ উনি যেই দলের পররাষ্ট্রমন্ত্রী হবেন ভবিষ্যতে সেই দলের সাথেই আলাপ করা স্বাভাবিক। আর যে দল হেরে যাবে বিরোধী দলে যাবে তো সেই দলের সাথে তো আমাকে আলাপ শুনতে করার কোনো পাচ্ছেন না। আপা? এখন বিএনপি কে হয়তো সরকারকে একটু আরেকটু সেফ মুডে নেওয়ার জন্য উনি জামাত বিএনপি সহ বলছে একসাথে এক লাইনে। ওনার কথাবার্তা জাস্টিফাইড আমার কাছে কোনো বোধগম্য বা ইয়ে হয় নাই। আর জামাতের আমির যে আজকে বলেছে এই কথার উত্তর উনি দেখ তাহলে। উনি সেটা প্রমাণ করুক এখন ওনার কথা যে হ্যাঁ এইভাবে আলোচনা হয়েছিল কিংবা তখনকার অন্তর্বর্তী সরকারের যারা এটা আলোচনা করেছে এটা তো উনি উনি যেখানে ছিলেন ডক্টর খলিল সাহেব উনি তো আর বাণিজ্য উপদেষ্টা ছিলেন না। এই চুক্তিটা করেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং তখন বশির সাহেব এই চুক্তিটার নেতৃত্ব দিয়েছিলেন, খলিল সাহেব না। তো সেহেতু উনি এটা নিয়ে কথা বলে কেন? তাহলে বশির সাহেব এখন কথা বলুক। বশির সাহেব এখন রাজসাক্ষী দেখ যে হ্যাঁ আমি ছিলাম ওই আলোচনায়, জামাতের আমিরের সাথে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমি তখন আলোচনায় ছিলাম, বলুক কেউ একজন সাক্ষী দেখ। এই ধরনের আন্দাজে এই ধরনের কথাবার্তা বলে উনি যে ওই যে একটু আগে বললেন যে পাটোয়ারি ভাই যে ডক্টর খলিল সাহেব খুব কোয়ালিফাইড, সবই ঠিক আছে, ওনার একাডেমিক কোয়ালিফাইড জানলাম, আমরাও জানি, আমরা খোঁজ নিয়েছি, কিন্তু কথা হলো যে ওনার এটা তো যোগ্যতা না বরং ওনার অযোগ্যতাই প্রমাণ দিলেন। এই ধরনের হটকারী কথাবার্তা এবং হালকা মেজাজের কথাবার্তা বলা একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন জামাতের আমির সাহেব বলে এখন উনি যাবে মানে একেবারে ওনাকে এটা দায়িত্বহীন ভাবে বলতে হবে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় মিটিং হয়েছিল, আমি সেখানে ছিলাম, এ অমুক উপদেষ্টা ছিল। তো আমার মনে হয় না যে সেটা উনি বলতে পারবে বা ওনার কথাও সেরকম মনে হয় না। বরং এই তখনকার যে সরকার বিএনপির সাথে এটা আলোচনা করতেই পারে, উনি করতে পারে, কারণ এই বিএনপির সাথে যে অন্তর্বর্তী সরকারের একটা তলে তলে সম্পর্ক ছিল সেটা তো এখন দিনের আলোর মতোই অনেকটা পরিষ্কার। কারণ হলো এই যে সেই অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা আর বক্তব্য তো ক্লিয়ার। বিশেষ করে ডক্টর খলিল সাহেব এখানে আমি কালকেও বলেছি যে বাংলাদেশে হয়তো প্রধানমন্ত্রী পরে অর্থ মন্ত্রণালয় কিংবা এলজিডি মন্ত্রণালয়টাকে অনেক বড় মন্ত্রণালয় ধরা হয়, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় যেমন আমেরিকা, সেখানে কিন্তু প্রেসিডেন্টের পরে সবচেয়ে মানে প্রভাবশালী মন্ত্রী হলো পররাষ্ট্রমন্ত্রী। তো বাংলাদেশের সেই হিসাবে প্রধানমন্ত্রীর পরের চেয়ারটা উনি বসে আছে, এত বড় একটা দায়িত্ব উনি ইন্টারিম গভর্নমেন্ট থেকে কি করে পেলেন? এটার এই রহস্যের বেড়াজাল ভাঙতে হবে বর্তমান সরকারকে, প্রধানমন্ত্রীকে, না হলে এই ধোঁয়াশা কাটবে না এবং এই রহস্য বা এই যে এটার ভিতরে অন্তর্নিহিত কি কথাবার্তা আছে এগুলো নিয়ে গবেষণা আলোচনা সমালোচনা চলবে এবং চলতে চলতে এটার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। মানে এটা নিয়ে অনেক অনেক কথা বলতেছে, হয়তো কোনটা সত্য হবে জানি না, কিন্তু এরপরে এই যে মানে জামাতের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ, তারপরে সরকারের যে একটা এখানে ম্যানিপুলেট করেছে, মেটিকুলাস নির্বাচন করেছে, এই অভিযোগগুলো যতটাই না একটা হেরে যাওয়া দল হিসেবে, বিজিত দল হিসেবে জামাতের বক্তব্যটাকে আমরা যতটুকু গুরুত্ব দিয়েছিলাম অতটুকু দিয়েছিলাম না, কিন্তু যখন ডক্টর খলিল আসলো এবং সর্বোচ্চ ক্ষমতা প্রধানমন্ত্রী বসলেন তখন আর এখন তো সেই বিরোধী দলের অর্থাৎ বিজিত দলের বক্তব্যকে তো এখন জাস্টিফাইড ধরেই নিতে হবে, কারণ এই জাস্টিফাইডটা করেই দিলেন তো ডক্টর খলিল সাহেব।